রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দুই মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসির। তিনি একজন অসমসাহসী আপোষী নেতা, তিনি কর্মী বান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা। শেখ আব্দুল্লাহ সাহেবের মৃত্যুতে জাতি একজন মহান মুক্তিযুদ্ধের কৃতি সন্তান হারালো। জাতীয় সংসদে শোক প্রস্তাব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় দেশে আরো 32 জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো 1171। নতুন শনাক্ত 3141 জন। ঢাকার 45টি ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে 21,000 নমুনা। ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি, অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত 4 প্রতিষ্ঠান। করোনা আতঙ্কের মধ্যে এবারও রাজধানীতে বসছে 25টি কোরবানির পশুর হাট। জনস্বাস্থ্য নিয়ে শঙ্কিত নগরবাসী, শহরের বাইরে হাট বসানোর আহ্বান। এবং বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। করোনা সংকটে চাহিদা কম থাকায় বাড়েনি দাম বলছেন বিশ্লেষকরা। সহজ আয়ের পথ খুঁজতেই মোবাইলে শুল্ক আরোপ। রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। যে গোপালগঞ্জে জন্ম, বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তি, সেখানেই কফিনবন্দি ফিরে এলেন সবার প্রিয় নেতা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জ কেকানিয়া মাঠে পৌঁছালে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে এক নজর দেখতে আসেন রাজনৈতিক কর্মীরা। বিপদে আপদে সর্বাবস্থায় ওনাকে ডাক দিলে প্রায় উনি সেটাকে সারা দিয়ে গ্রামে চলে আসতেন। নীতি এবং আদর্শের প্রশ্নে কারোর সাথে আপোষ কখনো করেন নাই। বাদাসুর কেকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন কয়েকশো মানুষ। তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এরপর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান 2019 সালের জানুয়ারি মাসে। এরপর ঢেলে সাজান নিজ দপ্তর, কমিয়ে আনেন পুরো হজ ব্যবস্থাপনার নানা জটিলতা। নিবেদিত, নিঃশর্ত এবং একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুগত ভক্তকে আমরা হারাইছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগকে দীর্ঘদিন নেতৃত্বে সুসংগঠিত করে রাখছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে এই মানুষটি শুধু যে হজ ব্যবস্থাপনার কাজ করেছেন তা নয়, তিনি এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পারতেন। তিনি এদেশের সমগ্র আলেম ওলামাদের সাথে ওনার একটা গভীর আত্মার সম্পর্ক ছিল। গতকাল শনিবার হঠাৎ অসুস্থতা দেখা দিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রাত 11:15টার দিকে মারা যান তিনি। রোববার অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জে নেওয়া হয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ। সময় সংবাদ, গোপালগঞ্জ। বনানীতে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে 2 দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজায় অংশ নিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, অদম্য আওয়ামী লীগ নেতার প্রস্থানে রাজনীতির মাঠে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আজহার লিমনের রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো যমুনা পাড়ের তুখোড় রাজনীতিক মোহাম্মদ নাসিম করোনা সংকটের প্রেক্ষাপটে সীমিত পরিসরে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনারে বিদায় জানানো হয়। বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচরকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দুই সামরিক সচিব। আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও 14 দল শ্রদ্ধা জানায় বর্ষিয়ান এ নেতাকে। স্বাস্থ্যবিধি মেনে শেষ বিদায় দিতে ছুটে আসেন মোহাম্মদ নাসিমের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুরের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। একজন নেতা যে আমৃত্যু পর্যন্ত একটি নীতি ও আদর্শের প্রতি আমৃত্যু অবিচল থাকতে পারেন, সেটি বারবার স্মরণ রাখবেন। তিনি একজন অসম সাহসী আপোষহীন নেতা, তিনি কর্মী বান্ধব নেতা, তিনি জনবান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠ ছিল সোচ্চারিত। সিরাজগঞ্জের কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। রোববার বেলা 11টার দিকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয় 4 বারের এই মন্ত্রীকে। শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা বলছেন, মোহাম্মদ নাসিমের প্রস্থান নিঃসন্দেহে রাজনীতির মাঠের এক বড় শূন্যতা। তবে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য পাঠ্য হবে যুগ যুগান্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন 1171 জন। নতুন করে 3141 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 903 জন। বুলেটিনে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার আবারও তাগিদ দেওয়া হয়। ক্ষুদ্র ভাইরাস, অথচ কি তার ব্যাপক প্রভাব। 8ই মার্চ দেশে শনাক্তের পর থেকে 15তম সপ্তাহের প্রথম দিনেও অব্যাহত আছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার ব্যাপকতা। চীনকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যা বিবেচনায় 18তম স্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান চতুর্থ আর পাকিস্তান 15তম। শেষ 24 ঘন্টায়ও অব্যাহত আছে আক্রান্ত ও মৃত্যুর এই হার। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 87,520 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 903 জন। এ পর্যন্ত 18,730 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার 1.34 ভাগ। তবে এর মধ্যে দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। নতুন যোগ হওয়া একটি সহ সারা দেশে এখন 60টি কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসাইন। বাংলাদেশে আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন করোনা সংক্রমণের 19তম অবস্থানে রয়েছে এবং মৃত্যুর দিক থেকে 31তম অবস্থানে রয়েছে। তো বিশ্লেষণের আগে আমরা আজকে 14 জুনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি, তাহলে দেখব দেশের 62টি ল্যাবে 14,505টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে 3,141 জন করোনা রোগী এবং সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 32 জন। মৃত্যুর হার যদি আমরা বলি যে 1.34% এবং সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 903 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 18,730 জন। গত 7 দিনে বাংলাদেশের করোনা সংক্রমণের চিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে 8 জুন থেকে 14 জুন পর্যন্ত করোনা সংক্রমণের হার প্রতি
প্রতি 100 জনে 20 থেকে 21 জনের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। সবশেষ 12 জুন সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা পাওয়া গেছিল 3471 জন। 14 জুন এই সংক্রমণের হারটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 21.65%। বাংলাদেশে সর্বপ্রথম 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল 3 জন। এরপর এখন বাংলাদেশে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 87,520 জন। বাংলাদেশে প্রথম করোনা রোগী মৃতের সংবাদ দিয়েছিল আইইডিসিআর 18 মার্চ 1 জন। এরপরে এর 1 মাস 18 এপ্রিলে আমরা দেখেছি মৃত্যুর সংখ্যা 84 জন এবং 18 মে এই সংখ্যাটা দাঁড়িয়েছিল 349 জন। আজকে 14 জুনে এর সংখ্যাটা বেড়ে 1171 জনে দাঁড়িয়েছে। কোভিড সংক্রমণের উৎস দেশ চীন, যেখানে 2 মাসে করোনা সংক্রমণের হারটা নিম্নমুখী হয়েছিল, বাংলাদেশে 4 মাসেও সেই হারটি কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি। নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে আমাদের মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মোট 45টি এবং চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 28টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, খিলগাঁও, ওয়ারী, পুরান ঢাকা, ধানমন্ডি সহ অনেক এলাকায় এসেছে এ রেড জোনের আওতায়। আর চট্টগ্রামে পোর্ট এলাকা, হালিশহর, পাহাড়তলী, কোতোয়ালি সহ 11টি এলাকা এসেছে এই আওতায়। এসব এলাকায় আইসোলেশন সেন্টার, খাদ্য, সামাজিক সহায়তা ও স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর আগে করোনা সংক্রমণ অনুসারে দেশব্যাপী এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। করোনার আক্রান্ত ব্যক্তির সংখ্যা অনুসারে এলাকাগুলোকে ভাগ করা হচ্ছে লাল, হলুদ ও সবুজ জোনে। এর অংশ হিসেবে রাজধানীর রায়ের বাজারে চলছে পরীক্ষামূলক লকডাউন কার্যক্রম। কোভিড পরীক্ষায় ধীরগতির কারণে জমে আছে 21,000-এরও বেশি নমুনা। আর সে কারণে পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে লম্বা সময়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরীক্ষার সক্ষমতা বাড়লেও নমুনা সংগ্রহ অনুপাতে তা পর্যাপ্ত নয়। আর তাই দক্ষ টেকনিশিয়ান নিয়োগ, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধা ও সমন্বয় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুর রহমানের ছবিতে ফারুক ভে রবিনের রিপোর্ট। কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হয়ে চলেছে। নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে কয়েকদিন। রিপোর্ট পেতেও বাড়ছে প্রতীক্ষার প্রহর। তিন দিন ঘোরার পর এরপর সিরিয়াল দিতে পারছে। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি, এমনকি রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। গত 1 মাসের পরিসংখ্যানে দেখা যায় সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হওয়ায় পড়ে আছে 21,000-এর বেশি নমুনা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে জমে থাকা নমুনার সংখ্যা। সবচেয়ে বেশি জট বাড়ে গত 15 দিনে। এ সময় নমুনা সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হয়েছে 7.58%, যা আগের 15 দিনে ছিল 3.57%। কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ব্যাচটার যেহেতু একটু ত্রুটি দেখা দিয়েছে, সেই জন্য ওইটাই আবার দ্বিতীয়বার চালাতে হচ্ছে। আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে যদি অনুমতি দেই যে তারা মেশিন কিনতে পারবে, তাহলে তারাও টেস্ট করতে পারবে, অন্তত নিজের রোগীদের করতে পারবে। আর আমরা আরও কিছু নতুন টেস্ট পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা মহামারী। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। এর মধ্যে কিছু যন্ত্রপাতিও কিনতে হবে, তারপরে এই জিনিসটা ওভারকাম করা যাবে। দেশে একদিনে গত 9 জন সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়েছে 17,209 জনের। আর সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে 12 জন, 15,990 জনের। দেশে কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার পরিসর বেড়েছে বটে, তবে বৃদ্ধির হার কতটা পর্যাপ্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। অন্যদিকে নমুনা পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে কয়েকদিন, যার ফলে জটিলতা তৈরি হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রেও। ফারুক ভে রবিন, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দ আছে কিন্তু খরচের অনুমতি নেই, আর তাই কেনা হচ্ছে না পিসিআর মেশিন। অথচ 4টি মেশিন দিয়ে 24 ঘন্টায় করা হচ্ছে 2000 নমুনা পরীক্ষা। রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বলছে সরকারি অনুমতি পেলেই আরও পিসিআর মেশিন কিনে এই সংখ্যা দ্বিগুণ করা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিয়ম মেনে আবেদন করলে বিষয়টি ভেবে দেখা হবে। রাশেদ লিমনের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের যেখানে আমরা দেখতে পাবো প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300
1500 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে না। এটা একটা সক্ষমতার অভাব। এমন কথা যেন হুবহু মিলে যায় এই ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। ক্রয় ক্ষমতা কিংবা দক্ষতা নিয়েও ঘুরপাক খাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। নেই ঘড়ির কাঁটার সঙ্গে মেলানো দিন রাতের হিসাব। দিনের হিসাবটা 3 ভাগে 24 ঘন্টা। রাজধানী ঢাকার সব কয়টি বুথের পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল থেকে প্রতিনিয়তই আসছে সংগ্রহকৃত নমুনা। আশেপাশের জেলা নারায়ণগঞ্জ আর গাজীপুর তো আছেই, দেশের প্রত্যন্ত এলাকা থেকেও আসছে নমুনা। ল্যাবরেটরিটা 24 ঘন্টা চালু থাকে। ঢাকার যত গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সব স্যাম্পলই আমাদের এখানে আসে, এবং ব্র্যাকের যে সেন্টারগুলো আছে ব্র্যাকেট সেন্টারগুলোর স্যাম্পল আসে, এবং বিভাগীয় স্যাম্পলগুলো। কাজ করতে গিয়ে তো অনেক চাপের ভিতরেই থাকতে হইতেছে, যেহেতু আপনার প্রচুর কাজ, তো এইভাবেই আর কি আমরা মেনটেন করে নিতেছি। 4টি মেশিনে প্রতিবারে 96টি করে নমুনা নিয়ে নিজেদের সক্ষমতা বিচারে চলতে থাকে 24 ঘন্টা। ফলাফল একক প্রতিষ্ঠান হিসাবে প্রতিদিন সর্বোচ্চ কম বেশি 2000 পরীক্ষা হয় এখানে। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, নতুন পিসিআর মেশিন পেলে নিজেদের এই জনবল দিয়েই আরও নমুনা পরীক্ষা করতে পারবেন তারা। যদি আমাকে সরকার এই পিসিআর করার জন্য মেশিনারি সুবিধা দিয়ে আরও সম্প্রসারণ করে দেয়, সেক্ষেত্রে আমারও দৈনিক টেস্টের সংখ্যা আরও বাড়বে। সরাসরি ক্রয় জরুরি সময়ে সেইটা প্রাপ্তি সাপেক্ষে 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভবপর। এদিকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চাহিদা থাকলে, টাকা থাকলে তো লিখতে পারেন, সময়ও কম। প্রসিডিউর যেটা সেটা মেনটেন করে আমাদের কাছে পাঠালে আমরা তো এখন তো সবই জরুরি। এদিকে দিনরাত কাজ করলেও করোনাকালে নতুন নিয়োগের তালিকায় ঠাঁই মেলেনি এই ল্যাবে কাজ করা কোনো টেকনিশিয়ানদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। এডিস ধ্বংসে রমনা পার্কে হাঁস ছাড়লেন দক্ষিণ সিটি মেয়র, বললেন সারা বছরের মশার ওষুধ মজুদ আছে। উত্তরে নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় জরিমানা। চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটা সহ ভারী কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে এর সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কাজের সঙ্গে জড়িত 4টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর এর ফলে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নানা কারসাজি। অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে রূপ দেওয়া হচ্ছে মেডিকেল সিলিন্ডারে। ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেওয়ার অপচেষ্টার। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং, সেখানে সেই ব্যাপারটি ঘটেছে। চিকিৎসকদের মতে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হলে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইম্পিউরিটিস থাকে, সেটি দিয়ে দেওয়া হয় লাংসের ক্ষতি থেকে শুরু করে এবং সমস্ত অর্গান ক্ষতি করে ভালোর চেয়ে খারাপ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসাবাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার সংখ্যা সিভিল সার্জনের। ভেজাল সিলিন্ডারে এটা বিস্ফোরণ হতে পারে। এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন, তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি, সাধারণত যা রিফিল বিক্রি করি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছোট সাইজের 350 এবং বড় সাইজের 300 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এডিস মশা নিধনে সারা বছরের ওষুধ মজুদ আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর খিলগাঁও ও রমনা পার্ক লেকে হাঁস অবমুক্ত করে বছরব্যাপী মশা নিধন কার্যক্রমের সূচনা করেন। এদিকে মশা নিধনে ঢাকা উত্তরে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় 1,10,000 টাকা জরিমানা করা হয় কয়েকজন বাড়ি মালিককে।
বর্ষা মৌসুম শুরু হতে না হতেই এডিস মশা নিয়ে দুশ্চিন্তায় নগর ঢাকার মানুষ। মাঝে মাঝেই থেমে থেমে বৃষ্টি আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। এমন অবস্থায় বছরব্যাপী সমন্বিত মশক ব্যবস্থাপনার আওতায় রাজধানীর খিলগাঁও ও রমনা লেকে জলাশয় পরিষ্কার ও হাঁস অবমুক্ত করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, মশা নিধনে পুরো বছরের ওষুধ মজুত করা হয়েছে, প্রয়োজনে আরও ওষুধ আমদানি করার কথাও জানান দক্ষিণ সিটির মেয়র। সবাই যদি নিষ্ঠার সাথে কাজ করে আমরা ইনশাআল্লাহ মশক নিধন করতে সফল হব এবং পর্যাপ্ত যন্ত্র রয়েছে, নতুন যন্ত্র আনা হয়েছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানে রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় কয়েকজন বাড়ি মালিককে জরিমানা করা হয়। লার্ভার যে উপস্থিতি এটি তার ব্যক্তিগত প্রেমিসেসে পাওয়া গেছে। আর সচেতনতার বিষয়টি আমরা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক, প্রিন্ট প্রত্যেকটি মিডিয়ার মাধ্যমে, গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে আমরা সচেতন করছি। তারপরেও যারা সচেতন হচ্ছেন না তাদেরকে আসলে আমাদেরকে শাস্তির আওতায় আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। লোক দেখানো অভিযান শুধু নয়, মশা নিধনে আরও আন্তরিক হবার কথা বলছেন এলাকাবাসী। আজকেই দেখলাম লোকজনের সমাগম, মাইকিং করতেছে মশক নিধনের জন্য বা এই সচেতনের জন্য, এর আগে দেখিনি। আমাদেরকে আর কেউ কখনো সতর্ক করা হয় না, আমরা খুব সাবধানে থাকি। মশা নিধনে উত্তর সিটি কর্পোরেশন প্রতি মাসের 10 দিন বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মুম্বাইয়ে নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা। অল্প দিনেই সাড়া ফেলেন এই বলিউড তারকা। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার 25টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এই অবস্থায় বাণিজ্যের চেয়ে জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনার তাগিদ নগরবাসী ও পরিবেশবিদদের। অন্যান্যবারের মতো শহরের মধ্যে না রেখে বাইরে হাট বসানোর আহ্বান তাদের। প্রতি বছর এই বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। নির্ধারিত স্থানে হাটের গণ্ডি সীমাবদ্ধ না থাকা, পরিচ্ছন্নতায় উদাসীনতা, নির্দিষ্ট সময়ে অবকাঠামো না সরানো সহ নানা অনিয়ম তৈরি হয়। সাধারণ নিয়মের পাশাপাশি গত বছর ডেঙ্গু জ্বরের আতঙ্কের কারণে বেঁধে দেয়া বিধিনিষেধও উপেক্ষিত ছিল বেশিরভাগ হাটে। বিগত সময়ের এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে নগরবাসী ও পরিবেশবিদরা বলছেন, কয়েক বছর যাবৎ শহরের বাইরে পশুর হাট বসানোর দাবি উপেক্ষিত থাকলেও এবার করোনা সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। খালি জায়গাগুলোতে যদি ডিস্টেন্স মেনটেন করে পশুগুলাকে সাজানো হয় এবং মানুষ স্বাস্থ্যবিধি নিজেরা উদ্বুদ্ধ হয়ে মানা অনেক ভালো হবে। শহর অভ্যন্তরের সড়ক, মাঠ, খোলা জায়গা অবশ্যই জনস্বাস্থ্যের এই ক্রান্তিকালে যে কোনো ধরনের এ ধরনের ব্যবহার থেকে পরিত্যাজ্য ঘোষণা করা উচিত। তবে বাজারের সংখ্যা কমানো কিংবা জায়গা পরিবর্তনের বিষয়টি আমলে নেয়নি কোনো কর্তৃপক্ষই। এবার খেলার মাঠ কিছুটা ছাড় পেলেও রাস্তা ও লোকালয় রয়েছে প্রস্তাবিত হাটগুলোতে। ঢাকা উত্তরে গত বছর 9টি থাকলেও এবার আরেকটি অস্থায়ী হাট বাড়ছে। গাবতলীর স্থায়ী হাটটি সহ এবার 10টি জায়গায় ইজারার প্রস্তুতি চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে গত বছরের মতো এবারও 14টি পশুর হাট ইজারা দেওয়া হবে। এখনো তো ওই সময়টা সামনে আসে নাই, আমাদের প্রিপারেশন আছে। এরিয়া বড় করে জায়গা নিয়ে যত স্বাস্থ্যবিধি মেনেই গরুর হাট হবে। প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক টিম থাকবে। আমরা সমন্বিতভাবে সেটা বাস্তবায়ন করব যাতে সর্বোচ্চ পর্যায়ে সেই সরকারের স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়। কুরবানির সময় মফস্বল থেকে ঢাকায় মানুষের ব্যাপক সমাগম থাকায় এবার তাদের খাদ্য, অবস্থান ও প্রয়োজনীয় চিকিৎসা সহ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বাজেট উপস্থাপনের পরেই কর বাড়ানোর প্রস্তাব করা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এবার ব্যতিক্রম। বিক্রেতারা বলছেন, করোনা সংকটের কারণে বিদেশ থেকে পণ্য আসা প্রায় বন্ধ, আর এ কারণে এখনও বিক্রি হচ্ছে আগে আনা পণ্য। অর্থনীতিবিদদের মত, এবার কড়া নজরদারি ও চাহিদা কম থাকায় বাজারে কোনো প্রভাব পড়েনি। তোফাজ্জল হোসাইনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে ঘোষিত 2020-21 অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য আমদানিতে কর ছাড় ও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনও এর প্রভাব দেখা যায়নি বাজারে।
কোভিডকালে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের। সে হিসেবে দাম কমবে করোনা ভাইরাস টেস্ট কিট, হ্যান্ড গ্লাভস, মাস্কের। ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় কমবে ওষুধের দামও। আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমার তালিকায় আছে স্বর্ণ। বিক্রেতারা বলছেন এখনও এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আমাদের স্বর্ণের দাম এখনো যা আছে ওইভাবেই আছে, যদি বাজেটে কমায় অবশ্যই কমাবে। গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্যাভলন এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে, বিভিন্ন কোম্পানি সাপ্লাই থাকার ফলে দামগুলো কমে যাচ্ছে। এদিকে অন্য বছর বাজেট উপস্থাপনের পরই বাজারে বেড়ে যায় আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা পণ্যের দাম। তবে এবার কর আরোপের খবরেও বাড়েনি আমদানি করা তরল দুধ, দুগ্ধজাতীয় পণ্য, মধু ও চকলেটের দাম। সব প্রোডাক্টে আমাদের পূর্বের মূল্যই আছে, নির্ধারিত আছে, আমরা এখনো দাম বৃদ্ধি করি নাই। অর্থনীতিবিদদের মত, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েনি। করোনার প্রভাবে এখন কিন্তু মানুষের হাতে আয় নেই এবং চাহিদার একটা বড় রকমের সংকট রয়েছে। এই সময়ের বাজার ব্যবস্থার প্রতিও একটা মনিটরিং এবং দৃষ্টিভঙ্গি আছে প্রাইসের উপরে। খাদ্য সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও আমরা বাজারে দেখছি যে সে সকল পণ্যের দাম এখনো আসলে আগেই যে বাড়িয়ে দেওয়ার প্রবণতা সেটা এই বছর বাড়তে দেখিনি। কোভিড পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কড়াকড়িও দাম নিয়ন্ত্রণে থাকার আরেকটি বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ওপর 5% শুল্ক আরোপে সরকারের অতিরিক্ত আয় হবে 1,500 কোটি টাকা। এই সহজ আয়ের কারণেই এমন কর বসানো হয়েছে বলে মনে করেন সাবেক এনবিআর চেয়ারম্যান। এদিকে মানুষ অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলে, তাই অতিরিক্ত কর বসানো হয়েছে। এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যে বিশ্লেষকরা বলছেন কর বাড়লেও মানুষের কথা বলা কমবে না। হাজেরা শিউলি রিপোর্ট। করোনা মহামারী হঠাৎ পাল্টে দিয়েছে মানুষের জীবনযাপন। বেশিরভাগেরই সময় কাটে চার দেয়ালের মাঝে। বন্ধু স্বজনদের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ মুঠোফোনে। টেলিফোন আলাপে চলছে অফিস, মিটিং, এমনকি বাজার সদাইও। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচের সিংহভাগই আসলেই কর্মহীন এই সময়ের নতুন বিনিয়োগ। কিন্তু পরিস্থিতির সঙ্গে ক্রমে সাবলীল হতে শুরু করা এসব কার্যক্রমে করের খরচ। আর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, মানুষের অপ্রয়োজনীয় কথা কমাতেই 5% কর। অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। অথচ রাজস্ব বোর্ডের হিসেবে অতিরিক্ত 5% সম্পূরক শুল্ক থেকে বছরে সরকারের অতিরিক্ত আয় হবে 1,500 কোটি টাকা। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন এতে সাধারণ মানুষের কথা বলা কমবে না, বরং সহজেই অর্থ আয় হবে সরকারের। এটা যে সমালোচনা হচ্ছে, সমালোচনাটাও ঠিক। মানুষ এমনি করোনার সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা বাণিজ্য নাই, তাদের ইনকাম নাই, এখানে আবার এই মোবাইল তো ব্যবহার করবেই, এটাতে একটা চাপ বাড়বে। যত খরচই হোক কথা মানুষে বলবে, কথা বলার প্রবণতা আছে বলেই এটা বুঝতে পারছে এটা এখন বসাইলে রিভিনিউ করা। ঢালাওভাবে সম্পূরক শুল্ক আরোপ না করে ব্যবহার ভেদে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদের। টেলিমেডিসিনের মতো জরুরি সেবার জন্য এটি ব্যবহার হচ্ছে, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, অথবা শিক্ষা সংক্রান্ত কাজে এই সম্পূরক শুল্ককে রহিত করা যায় কিনা সেটি আমার মনে হয় যে বিবেচনা করা যেতে পারে। করোনাকালে কর বাড়ালে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ হবে বলেও মনে করেন তারা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম নির্ধারণ করেছে আইসিসি। স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়াও জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ অন্য দেশগুলোর জন্য শিক্ষণীয় হতে পারে বলেও মন্তব্য করেছেন মুমিনুল হক। আইসিসির যে নিয়ম কানুনগুলো করেছে এগুলোতে আমি ইতিবাচক হিসেবে দেখি, কারণ এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার এই নিয়মগুলো করতে বাধ্য করেছে, এছাড়া কোনো উপায় নাই। আমার কাছে মনে হয় ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা একটা ভালো একটা আদর্শ জায়গা হতে পারে আফটার করোনা, কারণ ওইখানে আপনি বুঝতে পারবেন, ওইখানে আপনি দেখে বুঝতে পারবেন যে কীভাবে ওরা স্বাস্থ্যবিধি মেনে খেলছে, কীভাবে নিজেদের প্রোটেক্ট করছে, কীভাবে নিজেকে সেফ রাখছে। তো ওই হিসেবে চিন্তা আমার কাছে মনে হয় যেটা করোনার পরে ক্রিকেটটা নতুন করে শুরু করার একটা ভালো পজিটিভ দিক, যেটা সবাই ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
রাষ্ট্রীয় মর্যাদায় শাহিত হলেন দুই মুক্তিযোদ্ধা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসিম। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো ১১৭১। নতুন শনাক্ত ৩১৪১ জন। ঢাকার ৪৫ ও চট্টগ্রামের ১১টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে ২১,০০০ নমুনা। ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি, অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত ৪ প্রতিষ্ঠান। এবং বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। করোনা সংকটে চাহিদা কম থাকায় বাড়েনি দাম, বলছেন বিশ্লেষকরা। সহজ আয়ের পথ খুঁজতেই মোবাইলে শুল্ক আরোপ। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।